ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক ট্রাভেল। পকেটে যদি টাকা থাকে 3 লাখ, তাহলে আমাদের কোন বাইকটা কেনা উচিত? যে বাইকটা হবে লুকসের দিক থেকে সেরা, রিসেল ভ্যালু অনেক ভালো, মাইলেজ অনেক ভালো প্রোভাইড করবে, সিটি রাইড, হাইওয়ে রাইড, ডেলি রাইড, অফিসিয়াল কাজের জন্য, সব কাজের জন্য পারফেক্ট এমন কিছু বাইক আমরা খুঁজে বের করব। লিস্টে আমরা রেখেছি 10টা বাইক। শুধুমাত্র ভালো 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 বলবো না, কজ অনেক ইউটিউবারই আসেন শুধুমাত্র ভালো কথাগুলোই বলে। ভালোর পাশাপাশি প্রত্যেকটা বাইকেরই কিছু খারাপ দিক রয়েছে। ফার্স্টে আমাদের লিস্টে রেখেছি বাজাজ পালসার M250। আরেকটা কথা বলি, সেটি হচ্ছে 3 লক্ষ টাকায় এক্স্যাক্ট বাইক কেনা কিন্তু কখনোই সম্ভব না। 3 লক্ষ টাকার নিচেও আসতে পারে, 3 লক্ষ টাকার একটু উপরেও যেতে পারে। প্রথমে আমাদের যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে বাজাজ পালসার M250, যেটির বর্তমান মূল্য রয়েছে 3,30,000 টাকা ভেরিয়েন্ট অনুসারে। 2 নম্বরে রয়েছে সুজুকি জিক্সার SF FI ABS, এটির বর্তমান মূল্য রয়েছে 2,90,000 টাকা। 3 নম্বরে রয়েছে GPX যেমন GR 165R, এই বাইকটার বর্তমান মূল্য রয়েছে 3,20,000 টাকা। চতুর্থ রয়েছে ইয়ামাহা FZS ভার্সন 3 AVS, বর্তমান মূল্য রয়েছে 2,94,000 টাকা। 5 নম্বরে রয়েছে ইয়ামাহা FZX, এটির বর্তমান মূল্য বরাবর 3 লাখ টাকা। এরপরে রয়েছে হুন্ডা CB হর্নেট 160R, 2,80,000 টাকা। তারপরে রয়েছে ইয়ামাহা ফেজার FI ভার্সন 2, যেটার বর্তমান মূল্য রয়েছে 2,65,000 টাকা। তারপরে যে বাইকটা রয়েছে সেটি হচ্ছে সুজুকি জিক্সার 155, বর্তমান মূল্য 2,80,000 টাকা। তারপরে যে বাইকটি রয়েছে বাজাজ পালসার NS 160 FI ABS, বর্তমান মূল্য রয়েছে 2,70,000 টাকা। এবং সর্বশেষ KTM ডিউক, যেটার বর্তমান মূল্য রয়েছে 3 লাখ টাকা বরাবর। আমাদের হাতে থাকা 3 লাখ টাকায় 10টা বাইক আমরা মোটামুটি পেয়ে গেছি। শুধুমাত্র এই লিস্টগুলাই কি আপনাদের জন্য যথেষ্ট? এই বাইকগুলোর ভালো দিক, খারাপ দিক, মাইলেজ কেমন, কমফোর্ট কেমন, বাইকটার এক্সপিরিয়েন্স কেমন, রাইডিং এক্সপিরিয়েন্স কেমন ছিল, বাইকটা আসলে রিসেল ভ্যালু কেমন, সবকিছুই আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো চলুন একটু ডিটেলসে আমরা জেনে নেই বাইকগুলি আসলে কেমন। প্রথমে আমরা যে বাইকটির কথা বলেছি সেটি হচ্ছে বাজাজ পালসার M250। প্রথমে এই বাইকটার খারাপ দিক বলি। বাজাজের প্রায় প্রত্যেকটা গাড়িতেই ফুয়েল ট্যাঙ্কে প্রচুর পরিমাণ জং আসে। সুতরাং এখন তাহলে আসলে কি করা যাবে? এটি 2 থেকে 3 বছরের মধ্যে জং আসে, আপনাকে একটু ওয়েল মেনটেন করতে হবে এবং অবশ্যই তেরা মোটরস তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। পাওয়ারফুল ইঞ্জিন, কমফোর্টেবল রাইড, স্টাইলিশ লুক, রিজনেবল মাইলেজ, ভ্যালু ফর মানি একটি বাইক। এই বাইকটি 250 সিসি হিসেবে খারাপ না। বাইকটির এলইডি প্রজেক্টর হেডলাইট খুবই প্রিমিয়াম ফিল দেয় এবং অন্যান্য বাইকের তুলনায় অনেক ভালো আলো প্রোভাইড করে থাকে। ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম ও সেফটি ফিলিংস দেয় এবং সাসপেনশন অনেক সফট, খারাপ রাস্তায় খুব ভালো অ্যাবজর্বিং, কোয়ালিটিফুল এবং লং রাইড করলেও হাত পা ব্যথা হওয়ার কোনো অপশন নাই, কারণ সিটিং পজিশন যথেষ্ট ভালো। বাইকটিতে 249 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে 24 PSI পাওয়ার উৎপাদন করে এবং মিড রেঞ্জ থেকে টর্ক খুবই ভালো পাওয়া যায়। সিটি রাইডিং খুবই স্মুথ, ওভারটেকিং খুবই সহজ, মানে ট্রাফিক আর হাইওয়ে দুই জায়গাতেই খুব ভালো পারফরমেন্স করে। দ্বিতীয় যে বাইকটা রয়েছে সুজুকি জিক্সার SF FI ABS, 2,90,000 টাকা। অন্যান্য বাইকের তুলনায় সুজুকি জিক্সার বা সুজুকির যে কোনো বাইকেরই লুকস বলেন, কালার বলেন, সবকিছুই অনেক জোস। কমফোর্টও অনেক ভালো, কন্ট্রোলিংও অ্যাভারেজ SF বাইকের যথেষ্ট ভালোই প্রোভাইড করে। আরো ভালো দিক হচ্ছে সুজুকি বাইকের যে হেডলাইট, এটাতে মোটামুটি এক্সট্রা কোনো লাইট ব্যবহার করার দরকার পড়ে না। এরপরে আরো ভালো দিক রয়েছে পিলিয়নের ক্ষেত্রে যদি বলেন, লং রাইডিং এর ক্ষেত্রে যদি বলেন, আপনি যদি কমফোর্ট চান, সবকিছুই একটা বাইকে পাবেন। স্পোর্টস বাইকের ফিলের পাশাপাশি আপনি যদি চান যে আমি একটু কমিউটার সেগমেন্টের কোয়ালিটিফুল বাইক চাই, তাহলে সুজুকি SF এই বাইকটা সুবিধাগুলো প্রোভাইড করছে। সেক্ষেত্রে সুজুকি SF FI ABS এই বাইকটা হতে পারে আপনার একটা প্রিয় বাইক। এখন আসি এই বাইকটার খারাপ দিক কি। এই বাইকটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে সুজুকির প্রায় প্রত্যেকটা বাইকে, যেমন বাজাজের বাইকে জং আসছে, ঠিক সেই রকমই এই বাইকটার ফুয়েল ট্যাঙ্কে জং আসে এবং এই বাইকটার বডিতেও প্রচুর পরিমাণ জং আসে। এখন করণীয় কি? জিক্সার মনোটন বাইকটি ব্যতীত অন্যান্য বাইকে একটু জংটা কম আসে। যেহেতু ওটাতে কার্বোরেটর নাই, সেহেতু আমার মনে হয় এই বাইকটা আপনাকে অতটা পেইন দিবে না। আরেকটা খারাপ দিক হচ্ছে সুজুকির এই বাইকে আমি পার্সোনালি ইউজ করে দেখেছি, এই বাইকটাতে ক্লাসটায় হার্ডই লাগে। গিয়ারের ব্যাপারটা যদি বলি, গিয়ারটা একটু হার্ড লাগে, বাট অনেকদিন রাইড করার পর, অর্থাৎ 10-15 হাজার রাইড করার পরে দেখেছি গিয়ারটা মোটামুটি স্মুথনেস চলে আসে। আমাদের যে ক্লাসটা ওইটাতে আসে না। সার্ভিসে আমি কথা বলেছিলাম, তারা আমাকে বলেছিল যে এটা নাকি ইমপ্রুভ করা পসিবল। এরপর আসি GPX ডেমনের 165R এর এই বাইকটার কথা যদি বলি, বর্তমানে ইয়াং জেনারেশনের সব থেকে ভালো লাগা একটি বাইক। যারা স্পোর্টস বাইক পছন্দ করেন, টপ স্পিড গেইন করতে পছন্দ করেন, হেভি ওয়েট পছন্দ করেন, লুকসের দিক থেকে দারুণ একটা বাইক চাচ্ছেন, তাদের জন্য এই GPX ডেমন একটা আদর্শ বাইক।
এবং এই বাইকের ভালো দিক যেগুলো বললাম তার পাশাপাশি যদি খারাপ দিক বলি, এই বাইকের সব থেকে খারাপ দিক হচ্ছে সিটিং পজিশন। যারা আসলে অনেক লং রাইড করবেন, হাইওয়ে পারফরমেন্সের বাইক চাচ্ছেন অথবা আপনি ট্যুরে যেতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে জিপিএক্স যেমনটা হতে পারে একটু বেদনাদায়ক বাইক। কারণ এই বাইকের সিটিং পশ্চার আপনি বসলে দেখতে পাবেন এই বাইকটার সিটিং পশ্চার অনেক বেশি অ্যাগ্রেসিভ। ইভেন R15 যে বাইকগুলো রয়েছে ইয়ামাহার, সেই বাইকের সিটিং পজিশনের থেকেও বেশি অ্যাগ্রেসিভ। এটার যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এটা সরাসরি এসে আপনার পেটে বা বুকে আঘাত লাগে। ব্রেকিং এর টাইমে এই বাইকের ট্যাঙ্কটা রয়েছে, ফুয়েল ট্যাঙ্ক, এটা বেশ প্যারাদায়ক, বেশ পেইনফুল একটা বিষয়। এই বিষয়টাকে মেনে নিয়েও যারা জিপিএক্স ডেমন বাইকটা রাইড করছে তাদের কাছে এটা একটা সোনায় সোহাগা বাইক। এই অল্প টাকার মধ্যে এই বাইকে যা যা প্রোভাইড করছে, ব্রেকিং কোয়ালিটি অসাম, লুকসের দিক থেকেও অনেক জোস, হ্যাভি ওয়েট একটা বাইক। হাইওয়েতে যখন চলে তখন এই বাইকটার দিকে তাকায় না এরকম ব্যক্তি খুব কমই আছে। ইয়াং জেনারেশনের সব থেকে ভালো লাগে একটা বাইক। খারাপ দিক যদি আরো একটা বলি তাহলে এই বাইকটার রিসেল ভ্যালু নিয়ে একটু ঝামেলা আছে, বিকজ এই বাইকটা সব ধরনের মানুষ কিনতে চায় না বা রাইড করতে চায় না। সেক্ষেত্রে আপনি আপনার ক্যাটাগরির মানুষের কাছে সেল করতে পারবেন, বাট রিসেল ভ্যালু যদি ইয়ামাহা, হুন্ডা, সুজুকির কাতারে নিয়ে আসি তাহলে এই বাইকটার রিসেল ভ্যালু অতটা আপনি ভালো পাবেন না। নেক্সট আমাদের যে বাইকটা রয়েছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। এই বাইকটার খারাপ দিক হচ্ছে এই বাইকটার হেডলাইট। এই বাইকে অবশ্যই লং রাইডিং এর জন্য এক্সট্রা ফগ ব্যবহার করতে হয় এবং এই বাইকের হেডলাইটে সিটি রাইড করাটাও বেশ দুঃসাধ্যকর হয়ে দাঁড়ায়। এরপরে আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের পিছনে আমরা সাধারণত যেহেতু কমিউটার সেগমেন্টের বাইক, অবশ্যই পিছনে ব্যাগেজ, লাগেজ অথবা বাজারের ব্যাগ কিছু না কিছু ক্যারি করব। এই বাইকের যখন একটা সারি গার্ড থাকে পিছনের চাকায়, এই সারি গার্ড ব্যবহার করলে ব্যাগটা চাকায় ঢুকে যায়। এটা আমার সাথে বেশ অনেকবার হয়েছে। আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের ফ্রন্ট সাইডটা যতটা অ্যাগ্রেসিভ, যতটা উঁচু, ব্যাক সাইডটা কমিউটার সেগমেন্ট হওয়ার কারণে যথেষ্ট লোয়ার কোয়ালিটির, অর্থাৎ পেছন থেকে লুকসটা লোয়ার কোয়ালিটির। বাইকটি যে লোয়ার কোয়ালিটি এটা কিন্তু না, জাস্ট লুকসের কথা বলছি। এরপরে আসেন এই বাইকটার ভালো দিক। এই বাইকটার সব থেকে ভালো দিক হচ্ছে ব্রেকিং কোয়ালিটি। এই বাইকটা রিলায়েবিলিটি, অনেক লং লাস্টিং ইউজ করা পসিবল। 50,000 কিলোমিটার রাইড করেছি, 50,000-এও এখনো বড় কোনো সমস্যা ফেস করে নেই। ইঞ্জিন থেকে শুরু করে বডি থেকে শুরু করে কোথাও কোনো প্রবলেম ফেস করি নাই। আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটা রিসেল ভ্যালু দুর্দান্ত, অর্থাৎ এই বাইকটা যদি 2,50,000 বা 60,000 টাকাতে পারচেস করা হয়, 2,20,000 থেকে 10,000 টাকার মধ্যে এই বাইকটা এনি টাইম যে কোনো জায়গাতেই বিক্রি করা সম্ভব। এই রিসেল ভ্যালুর কারণেও আমি মনে করি সব থেকে একটা বাইক। আর সব থেকে জঘন্য খারাপ যে জিনিসগুলা পেয়েছি সেটার মধ্যে আরেকটা খারাপ জিনিস, সেটা হচ্ছে যে টপ স্পিড 110 থেকে 12, সর্বোচ্চ যদি আপনি চেষ্টা করেন 114 পর্যন্ত টপ স্পিড গেইন করতে পারবেন। ফ্যাক্ট হচ্ছে যখন 90-তে থাকে আর অন্য কোনো রাস্তায় যানবাহন থাকে, সেটাকে ওভারটেক করতে গেলে নিচু উঁচু হওয়ার পরেও যানবাহনকে ওভারটেক করা সম্ভব হয় না। হাইওয়েতে ওভারটেকিং এর সময় টোটালি কনফিডেন্স লেস মনে হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। 5 নম্বর গিয়ার থেকে 4 নম্বর গিয়ারে শিফটিং করার পরেও আমার কাছে মনে হয় কোনোভাবেই এই বাইকটাকে অন্য কোনো যানবাহন ওভারটেকিং হাইওয়েতে অতটা দুঃসাহসিকতা পাওয়া যায় না। যাদের বয়স একটু ভারী, 30 আপ, তাদের জন্য এটি একটা কমফোর্টেবল বাইক, কারণ এই বাইকে যে পরিমাণ কমফোর্ট প্রোভাইড করে অন্য কোনো বাইকে এত কমফোর্ট প্রোভাইড করে না। ভাঙাচোরা রাস্তায় আপনি নিয়ে গেলে আপনার কাছে মনেই হবে না নিচে কি হয়ে যাচ্ছে। কমফোর্ট যারা ভালোবাসেন তাদের জন্য এফজেডএস ভার্সন 3-এর এই বাইকটা হবে বেস্ট অফ দ্য বেস্ট বাইক। দ্বিতীয়ত আমাদের কাছে ক্রুজার টাইপের একটা বাইক, সেটাও ইয়ামাহার এফজেডএক্স। এই বাইকটার লুকস কিছুটা ক্রুজার টাইপের বাইকের মতো, কিছুটা কমিউটার সেগমেন্টের বাইকের মতো। আই ডোন্ট নো এটার ডিজাইনিংটা কি স্টাইলে করা হয়েছে। ওভারঅল এই বাইকটার কমফোর্টও এফজেডএস ভার্সন 3-এর কাছাকাছি, কিন্তু এফজেডএস এ আমার কাছে কমফোর্টটা বেশি মনে হয়েছে। তারপরও এফজেডএক্স এর যদি ভালো দিকগুলা বলি, এই বাইকে হেডলাইট নিয়ে কোনো ইস্যু হয় না, কারণ একটা প্রজেকশন লাইট ব্যবহার করা হয়েছে, পিছনে ডিআরএল ব্যবহার করা হয়েছে, ওভারঅল টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে, বড় একটা সিট দেওয়া হয়েছে এবং অফ রোডিং এর জন্য, অন রোডিং এর জন্য দুই টাইপের রাস্তার জন্য টায়ার ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে আপনি পাহাড়, পর্বত, কাদা, মাটি, রাস্তাঘাট, হাইওয়ে যে কোনো জায়গাতেই রাইড করতে পারবেন। আরেকটা বিষয় ভালো দিক, সেটা হচ্ছে এটাতে ট্রাকশন কন্ট্রোল রয়েছে। এই বাইকটার খারাপ দিক যদি বলি, এই বাইকটাতে সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই বাইকটা অনেক বেশি সেল হয় নাই, যার কারণে রিসেল ভ্যালু খারাপ। বাইকটা লুকসের ক্ষেত্রে অনেকেরই দ্বিমত রয়েছে, যার কারণে বাইকটা কিনলে আপনাকে লম্বা সময় চালানোর কথাটা মাথায় রেখে বাইকটা কিনতে হবে। টপ স্পিড আপনি অনেক ভালো পাবেন না, বিকজ অফ কমিউটার সেগমেন্টের একদম কমিউটার ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে। আর এফজেডএস ভার্সন 2, ভার্সন 3, এই যতগুলা বাইক আছে ভার্সন 4, সবগুলার ইঞ্জিনই তো আপনারা সকলেই জানেন যে একই ইঞ্জিন, বডি পার্ট আলাদা। টপ স্পিডের আশা যাদের আছে, টর্কের আশা যারা রাখছেন, তারা এই বাইক
বাইকটা না নেওয়াই বেটার হবে। এমনও কিছু বাইকার আছে 6 মাস 3 মাস পর বাইক চেঞ্জ করে। এরকম যদি হয় তাহলে FZX থেকে অবশ্যই দূরে থাকেন। যদি লম্বা সময় ধরে আপনি একটা কমফোর্টেবল বাইক চান, লং ট্যুরের জন্য, শর্ট রাইডের জন্য, সিটি রাইডের জন্য, পিলিয়ন নিয়ে, ফ্যামিলি নিয়ে, তাহলে অবশ্যই FZX একটি আদর্শ বাইক। এরপরে হচ্ছে হুন্ডা সিবি হর্নেট। এই হুন্ডা সিবি হর্নেটের যে বাইকটা, হুন্ডার হর্নেট সব থেকে বেশি বিক্রিত বাইক। ভালো দিক যদি বলি, এই বাইকটার রিসেল ভ্যালু যথেষ্ট ভালো। এই বাইকে কমফোর্ট অনেক ভালো প্রোভাইড করে, এই বাইকে মাইলেজ ভালো প্রোভাইড করে, লং ট্যুর, শর্ট রাইড, হাইওয়ে রাইড, ডেলি রাইডিং, পিলিয়ন নিয়ে রাইডিং অনেক ভালো একটি বাইক। খারাপ দিক যদি বলি, সব থেকে খারাপ দিক সেটি হচ্ছে এই বাইকের গিয়ার শিফটিং এর সময় যথেষ্ট পরিমাণ গিয়ারটা পেঁচিয়ে যায়, এবং এই বাইকটার যে ক্লাস রয়েছে এই ক্লাসটাও অনেক হার্ড এবং স্মুথনেস টোটালি নাই। যদিও হুন্ডা ক্লেম করছে যে এই প্রবলেমটা তারা নাকি সমাধান করে দেবে, বাট এখনো অবধি যারা হুন্ডা ইউজ করছেন তারা এই সমাধানটা পায় নাই। যদি ওয়েল মেনটেনেন্স করা যায় তাহলে এই বাইকটার সমাধান করা যায় এই প্রবলেমগুলো, এবং রাইডও করা যায়। যারা অনেক বেশি রাইড করে তারা জানিয়েছেন যে এই বাইকটার ওই প্রবলেমগুলো তারা সল্ট আউট করেছে শোরুম থেকেই। খারাপ দিক যেমন রয়েছে, ভালো দিকও রয়েছে। আপনি চাইলে এই বাইকটা নিতে পারেন। এই বাইকটাতে রয়েছে ভালো একটা মাইলেজ, এবং 3 লক্ষ টাকার নিচে এই বাইকটা আপনাকে যথেষ্ট কমফোর্ট এবং ভালো একটা লুকসও প্রোভাইড করে। 2,65,000 টাকায় আমাদের আরেকটা বাইক, সেটা হচ্ছে এই বাইকটা বাংলাদেশের অনেক পপুলার একটা বাইক। এই বাইকটা ছোট বড়, বয়স্ক কম বয়স্ক যারাই আছে তাদের প্রত্যেকেরই পছন্দ। 2,65,000 টাকায় যে ইঞ্জিন প্রোভাইড করা হয়, যে লুকস প্রোভাইড করা হয়, যেটা অন্য বাইক আসলে দিচ্ছে না। ইয়ামাহার এই বাইকটাতে খুব ভালো মাইলেজ প্রোভাইড করে, কমফোর্ট প্রোভাইড করে, লুকস প্রোভাইড করে, হেডলাইট ইস্যু নাই বিকজ অফ সামনে হ্যালোজিন। আপনি চাইলে একটা ভালো আফটার মার্কেটের লাইট ব্যবহার করতে পারেন। সব মিলায় এই বাইক সকলের কাছেই পছন্দ। যদি খারাপ দিক বলি তাহলে সবথেকে খারাপ দিক হচ্ছে এই বাইকটাতে একটা ABS এর প্রয়োজন ছিল, যেটা দেয় নাই। আর একটা খারাপ দিক হচ্ছে, যেটা সবাই জানেন, এই বাইকটা কোনোভাবে 2,65,000 টাকা দাম হওয়া উচিত না। এই বাইকটা সর্বোচ্চ 1,80,000 থেকে 2 লাখ টাকা দাম হওয়া উচিত ছিল, বাট 2,65,000 টাকা যদি বাইকের দাম হয়, পেপারস করার পরে বাইকের দাম প্রায় 3 লাখ টাকার কাছাকাছি চলে আসতেছে। 3 লক্ষ টাকায় একটা ABS নাই, একটা ট্রাকশন কন্ট্রোল নাই, সামনের একটা লাইট পর্যন্ত হ্যালোজিন পাচ্ছি। তো এই বাইকটা আসলে একটু প্রাইস কম করা উচিত ছিল না ইয়ামাহার, বাট সেটা সে করে নাই। যাই হোক, যেহেতু আমাদের বাজেট অনুসারে কথা হচ্ছে, অন্য কোম্পানির কথা বা অন্য ব্র্যান্ডের কথা নিয়ে অন্য একদিন কথা বলবো, বাট আমরা কথা বলবো হচ্ছে বাইকটার খারাপ দিক নিয়ে। এই বাইকটার খারাপ দিক এগুলাই, আর ভালো দিক যেটা সেটা হচ্ছে যে এই বাইকের রিসেল ভ্যালু, ইয়ামাহার প্রায় প্রত্যেকটা বাইকের রিসেল ভ্যালু অনেক ভালো। নিশ্চিন্তে ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 যে কোনো বাইকে নিতে পারেন। এই ভার্সন 2 বাইকটা নিলে আপনি যদি চান যে এই মুহূর্তে বিক্রি করে দিব, তারপরেও বিক্রি করা পসিবল, কারণ এটা কেনার জন্য অনেক মানুষই বসে আছে। একটা বাইক সেটা হচ্ছে 2,80,000 টাকায় সুজুকি জিক্সার A5, বাট নন ABS। এই বাইকটাও 3 লাখ টাকার নিচে। অনেক সময় কনফিউশন হয়ে যায় বাইকটা রাখার রিজন কি জানেন? ABS এর নন ABS, কারণ ABS এন্ড A5 প্রায় 10,000 টাকা ডিফারেন্স। আর 10,000 টাকা ডিফারেন্স মানে হচ্ছে কি, অনেক সময় পেপারস করার জন্য আমাদের বাজেট একদম কাছাকাছি থাকে। দেখা গেছে যে 2,70,000 টাকা নিয়ে আসছি, সো গাড়ি কেনার পরে পেপারস করা পসিবল হচ্ছে না, ইভেন একটা হেলমেট কেনা পসিবল হচ্ছে না। তাদের জন্য আমি বলবো যে যদি আপনার একান্তই FI প্রয়োজন হয়, FI নিতে পারেন। নন ABS নিয়ে আপনি জিক্সারের এই 155cc বাইকটা নিতে পারেন। ভালো খারাপ আমি প্রথমটাতেই বলেছি, সেম অ্যাজ ইট ইজ। কমতি যদি বলি তাহলে অবশ্যই ওই ABS-টারই কমতি পেয়ে যাবেন। আর যেহেতু টপ স্পিড ভালো প্রোভাইড করে, সেহেতু অবশ্যই বাইকে একটা ABS প্রয়োজন, কন্ট্রোলিং এর প্রয়োজন রয়েছে। যদি লং লাস্টিং ব্যবহার করতে চান, 5 বছর 7 বছর 10 বছর, তাহলে আমি বলবো ওয়েল মেনটেন করুন। সুজুকির বাইক আপনাকে যথেষ্ট ভালো মেনটেন করতে হবে, তাহলে আপনি জিক্সারের যে কোনো বাইকে ইউজ করতে পারবেন। SF হোক, নেকেট হোক, ফুল ফেয়ারিং বাইক হোক, যেটাই হোক না কেন, সুজুকির যে কোনো বাইকে যদি ইউজ করতে হয় যথেষ্ট পরিমাণে একটু যত্ন করতে হবে। তারপর হচ্ছে বাজাজের NS 160। এই বাইকটা আমি অ্যাভারেজের খাতায় ধরবো 2,70,000 টাকা। এই বাইকটা লুকস অনেক অ্যাগ্রেসিভ, এই বাইকটা রাইডিং কোয়ালিটিও যথেষ্ট ভালো, কমফোর্টও প্রোভাইড করে। আমাদের লাস্টের একদম সর্বশেষ বাইকটা হচ্ছে KTM Duke 125cc। 125cc-র একটা বাইকের দাম 3 লক্ষ টাকা। এটা রিজন কি, যারা KTM বাইক ইউজ করে তারা প্রত্যেকেই জানে। লুকস বলেন অথবা টপ স্পিড বলেন, 125cc হইলে 150cc-র বাইককেও ওভারটেক করা সম্ভব KTM এর বাইকটা দিয়ে। এবং এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক কি কি সেটা আমরা একটু জেনে নিই। স্বল্প কথা যদি বলি, স্টাইলিশ ও প্রিমিয়াম লুক, LED হেডলাইট, স্পোর্টসি বডি এবং রাস্তায় এক আলাদা নজর কাড়ে এই বাইকটি। খুবই ভালো পারফরমেন্স 125cc অনুযায়ী, খুবই শক্তিশালী পিকআপ এবং মজবুত চ্যাসিস, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ফিনিশিং রয়েছে। ABS ব্রেকিং সিস্টেম রয়েছে, সেফটি খুবই ভালো, হঠাৎ ব্রেকিংয়ে স্কিডিং করে না বললেই চলে, এবং মাইলেজ প্রায় 40 থেকে 45।
খারাপ দিক যদি বলি, দাম অনেক বেশি 125 সিসির তুলনায়। এই একই দামে 150 160 সিসির অনেক বাইক পাওয়া যায়, তাই ভ্যালু ফর মানি তেমন একটা নয়। সিট কমফোর্ট খুবই শক্ত পাওয়া যায়, সিটটা লং রাইডে একটু অসুবিধা ফিল হয়। মেইনটেনেন্স খরচ খুবই বেশি, কেটিএম সার্ভিস ও পার্টস একটু দামি এবং রেগুলার মেইনটেনেন্স না করলে বাইকটাতে একটু সমস্যা হয়। ইঞ্জিনে হিটিং ইস্যু রয়েছে কিছু রাইডারদের মতামত অনুসারে এবং ট্রাফিকে বেশি গরম লাগে, অর্থাৎ জ্যামে থাকাকালীন সময়। ওভারঅল যদি ওয়েল মেইনটেনেন্স করা হয়, 125 সিসি হওয়া সত্ত্বেও যে কোনো বাইককেই ওভারটেক বা ওভারকাম করা পসিবল। দেখুন, বাজেট যদি 3 লক্ষ টাকা হয় আর এই 10টা বাইকের খারাপ দিক ভালো দিক আমি যেগুলি বলেছি এগুলো নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। প্রত্যেকটা বাইকেরই ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। বেসিক্যালি আপনার নিড যেগুলি সেটি যদি আপনার বাইকে থাকে তাহলে সেই ব্র্যান্ডের সেই বাইকটা নেওয়া আপনার জন্য বেস্ট হবে। তো আশা করছি 3 লাখ টাকায় আমাদের এই 10টা সিলেকশন করা বাইকের মধ্যে থেকে যে কোনো একটা বাইক আপনি আগামীতে নিচ্ছেন। আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এই 10টা বাইকের মধ্যে আপনার কাছে কোন বাইকটা সব থেকে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।